তারা বেগম ও তার মেয়ে মিলে খেতে গিয়েছে কিছু কাজ করতে। এখন বিকেল বেলা। তারা বেগমের বাড়িটার পাশে বড় নদী, যা এখন শুকিয়ে আছে। নদীর পরেই ক্ষেতের সমাহার। সেখানে তারা বেগমেরও প্রায় 18% ক্ষেত রয়েছে। দুপুরে খেয়ে দিয়ে আদ্র একটু ঘুমিয়ে নিল। এই ফাঁকে টিয়া তারা বেগমের সঙ্গে করে ক্ষেত করতে চলে গেল। আদ্র ঘুম থেকে ওঠার পর টিয়াকে আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে জড়ানো চোখে উঠোনে বেরিয়ে এলো। উঠোন থেকেই ক্ষেত দেখা যায়। নজর বুলিয়ে দূরে টিয়াকে হাসিতে মত্ত থাকতে দেখল সে। তার ফুফুতো বোন আমিনার সঙ্গে হাসিতে লিপ্ত টিহা। আদ্র চিন্তামুক্ত হলো। পুনরায় এসে বিছানায় শুয়ে পড়ল। রাজ্যের অলসতা তাকে ঘিরে ধরেছে যেন আজ। এগুলো কি শাক? আমিনার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে টিহা। তার আঙ্গুলের ইশারা অনুসরণ করে তাকালো আমিনা। উত্তর দিল, কলমির শাক। চেনেন না ভাবি? টিয়া বলল, চিনি, তবে নামটা জানতাম না। এগুলো অনেক খেয়েছি। আম্মু শুকনো মরিচ দিয়ে এত সুন্দর করে ভাজতো, ইস, মনে পড়তেই জিভে জল এসে যাচ্ছে। আমিনা বলল, খাবেন ভাবি? আম্মাকে বলি তাইলে তুলতে। টিয়া বলল, না থাক, শুধু শুধু বুবুকে ঝামেলায় ফেলো না আমিনা। আমিনা শুনল না। তারা বেগমকে গিয়ে কথাটি বলতেই তিনি আদেশ করলেন কতগুলো শাক ক্ষেত থেকে তুলে নিয়ে যেতে। টিয়াও হাত লাগালো আমিনার সঙ্গে। আমিনা গপাগপ শাক তুলছে। ওইদিকে টিয়ার হাত লেগে তো কেমন যেন লাগছে কাদামাটির কারণে। ব্যাপারটা বুঝতে পেরে আমিনা হেসে বলল, ভাবি, আপনার তুলতে হবে না, আমি পারবো। আপনি বাড়ি যান, হাত মুখ ধুয়ে বসেন গিয়ে, বাড়ি একদম খালি। টিয়া বলল, তোমার ভাইয়া আছেন তো? আমিনা বলল, ভাইয়া তো ঘুমে। ঘুমের মানুষ আর মরা মানুষ সমান কথা। আপনি যান, গিয়ে টিভি দেখেন। টিয়া মৃদু স্বরে আচ্ছা বলে একলাই আইল ধরে চলে এলো নদীর কাছে। নদীর এক পাশ পুরোপুরি শুকিয়ে শুধু কাটামাটির স্তূপ জমেছে। উপর থেকে দেখতে নরম লাগলেও সূর্যের প্রতিনিয়ত তাপে সেগুলো শক্ত মাটিতে পরিণত হয়েছে। টিয়া নদী পেরিয়ে উঠোনে এসে উঠল। চাপকল চেপে হাত, পা, মুখ ভালো করে ধুয়ে ঘরে ঢুকলো। আদ্র ঘুমায়নি। টিয়ার উপস্থিতি বুঝতে পেরেও চোখ মেলে তাকালো না। সে যেন গভীর ঘুমে, এরকম একটা ভাব ধরে পড়ে রইল। টিয়া বুক থেকে অন্য সরিয়ে এক পাশে রাখলো। জামার বুকের কাছাটায় অনেকখানি ভিজে গেছে। তোয়ালে দিয়ে চেপে চেপে জামাটা মোছার বৃথা চেষ্টা করে শেষে দীর্ঘ শ্বাস ফেলল। জামাই পাল্টে ফেলতে হবে, নাইলে উপায় নেই। মুখ মুছে নিয়ে আয়নার ভেতর তাকাতেই ভূত দেখার ন্যায় চমকে উঠল সে। আদ্র কখন যে উঠে বসেছে আর তার দিকেই তাকিয়ে আছে তা ঘুণাক্ষরেও টের পায়নি টিহা। মাথায় এলো তার গায়ে তো ওড়না জড়ানো নেই। সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচে ফেলল সে। দুহাতে নিজের বুককে আড়াল করে নিল। খানিকটা নিচু হয়ে আয়নার সামনে থেকে সরে দাঁড়ালো। তোয়ালে দিয়ে নিজেকে পেঁচিয়ে আদ্রের মুখোমুখি হয়ে তাকালো। খিকিয়ে উঠল টিয়া। ছি, আপনি এতকার দেখছেন আমি পরিপাটি নই, তবুও এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন আমার দিকে। আমার বেখেয়ালিপনার সুযোগ নিয়েছেন আপনি। আদ্র ইনোসেন্ট গলায় শোধালো, কি আছে ও? নিজের বউকে দেখতে হলে পরিপাটি ভাবে দেখতে হবে কেন সবসময়? তুমি পরিপাটি থাকো আর অগোছালে থাকো, সেভাবেই আমার কাছে সুন্দর হওয়া উচিত। টিয়া বলল, একদম গলানো কথাবার্তা বলে মন নরম করার চেষ্টা করবেন না। আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি, আর আপনি যখন জেগেই তখন আগে থেকে কেন সাড়া দিলেন না আমাকে? আদ্র বলল, এমনি সাড়া দিলে এত সুন্দর তোমাকে দেখতে পারতাম না তো। টিয়া দমে গেল। হারি চোখে কয়েক সেকেন্ড অপলোক তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। বিছানার উপর থেকে ওড়নাটা ছো মেরে নিজের শরীরে মেশালো। মাথায় এদিক ওদিক দুলিয়ে স্বগতোক্তি করতে লাগলো। সুযোগ নিচ্ছেন তো আমার? ওকে ফাইন, নিন সুযোগ, কিচ্ছুটি বলবো না। আমি তো বউ, বিয়ে করে রক্ষিতা আর কি। বৈধ সার্টিফিকেট পেয়েই গেছেন যেহেতু, তখন ছুতে দোষ কোথায়? নিন, আসুন, ঝাঁপিয়ে পড়তে চাইলেও তাও পারবেন। আমি কিচ্ছুটি বলবো না, সত্যি বলছি, কিচ্ছু
কিচ্ছু বলবো না। তিয়ার গলার সুর ভিজে। অন্য সময় আদ্র সাফাই গাওয়ার চেষ্টা চালাতো অথবা তিয়াকে আশ্বস্ত করতো। এবার তা করলো না, বরং আদ্রর হুট করে ভীষণ রাগ চাপলো মাথায়। গলায় কাঠিন্য যোগ করে সে বলল, তোমাকে ভয় ছুঁয়েছে তিয়া। সবসময় এভাবে খোঁটা মেরে কথা না বললে হয় না? তোমার কি মনে হয় আমি মরে যাচ্ছি এসবের জন্য? এই আই ক্যান কন্ট্রোল মাই ইমোশন এন্ড ফিলিংস তিয়া। নইলে তোমার উপর বহু আগেই স্বামীর অধিকার খাটাতে পারতাম। তিয়াও গলা বাজিয়ে বলল, তো খাটাচ্ছেন না কেন? করুণা করছেন? আমি কারো করুণার পাচ্ছি না। বিয়ের পর শুধু আমি কেন, আমার সবকিছুই তো আপনার হয়ে গেছে। নিন, যা খুশি করুন, আমি কিছু বলবো না, কিচ্ছু না। আচমকা তিয়ার শরীর থেকে ওড়না খুলে দূরে ছুঁড়ে মারল। জামার পিছনে লম্বা চেনটা ধীরে ধীরে নামিয়ে নিতে লাগলে আদ্র দ্রুত বিছানা ছেড়ে উঠে আসে। তিয়ার হাত চেপে ধরে জামার চেন তুলে দিয়ে অবিশ্বাস্য চোখে তার দিকে তাকিয়ে। তিয়া তেজি গলায় পুনরায় কিছু একটা বলতে গেলে তাকে হালকা ধাক্কায় বিছানায় ফেলে দেয় আদ্র। চিত হয়ে শুয়ে পড়া তিয়ার উপর নিজের শরীর ঝুঁকিয়ে কি যেন খুঁজে বেড়াতে লাগলো সে। ওদিকে আগাম কোনো কিছুর ঘটার আশঙ্কায় নিজের চোখ জোড়া বন্ধ করে নিল তিয়া। তার শ্বাস ক্রমশ ঘন হয়ে উঠেছে, পাঁজরে পাঁজরে কাঁপন শরীরের ভেতর শিরশির করছে। এই বুঝি খবলে ধরলো আর্দ্রতাকে। কিন্তু না, এক সময় শোনা গেল একটা রক্তহীন কণ্ঠস্বর, আমি এই তিয়াকে সত্যি চিনি না। তিয়া চোখ মেলে তাকালো, সঙ্গে সঙ্গে দেখলো আদ্র সরে গেছে। রুমের এক কিনারায় দাঁড়িয়ে তখনও অদ্ভুত চোখ জোড়া মেলে তাকে দেখছে। তিয়া দ্রুত উঠে ওড়না করিয়ে দিল। গায়ে জড়াতে জড়াতে আদ্র বেরিয়ে গেল। যাওয়ার সময় ঘরের দরজায় ভীষণ জোরে লাথি মারল। দরজার শব্দে তিয়ার ভেতরটা কেঁপে উঠল। মালতীর বুকের মধ্যিখানে মুখ গুজো করে শুয়ে আছে অনিন্দ। এলোমেলো বিছানা জানান দিচ্ছে একটু আগে ওঠা আদিম ঝড়ের কথা। দুটো প্রাণ একত্রে শ্বাস নিচ্ছে। মালতীর সরু আঙ্গুল দিয়ে অনিন্দ চুল টানছে ধীর গতিতে। লাস্যময়ী দেখাচ্ছে দৃশ্যটাকে। আচমকা মালতী বলে উঠল, আমাকে কবে বিয়ে করবে অনিন্দ? অনিন্দ সে কথার জবাব না দিয়ে মালতীর বুক থেকে মুখ তুলে নিল। ঢ্যাব ঢ্যাবে চোখ জোড়া এদিক ওদিক ঘুরিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। গায়ের চাদরটা আরেকটু টেনে নিয়ে ঘুমের দেশে যাত্রা করার প্রস্তুতি নিতে লাগলো যখন মালতী পুনরায় প্রশ্ন করে বসলো ঠিক তখনই, জবাব দেব অনিন্দ? এবার অনিন্দ কথা বলল, ভীষণ খাপছাড়া কণ্ঠস্বর। তুমিও ভালো করেই জানো এই কথার কোনো জবাব নেই। মালতী বলল, তাহলে তাহলে আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি? ক্ষণকালের স্তব্ধতা, তারপর শোনা গেল অনিন্যর দায় সারা জবাব, জানি না। মালতী অধৈর্য হয়ে উঠল, অনি, আমি তো সংসারই করছি রীতিমতো তোমার সাথে, তাহলে আমাকে বউয়ের স্বীকৃতি দিতে দোষ কোথায়? তারপর গলার স্বরটা নরম করে অনেকটা আকুতির স্বরে মালতী শোধালো, প্লিজ চলো না, আমরা বিয়ে করে ফেলি, প্লিজ অনি, প্লিজ। তোমার জীবনটা একদম ঠিক হয়ে যাবে অনি, আমি সত্যি বলছি। তোমাকে ভীষণ ভালোবাসবো, এত ভালোবাসবো যে তুমি সব ভুলে যাবে, সব, এমনকি ওই ওই মেয়েটাকেও। শেষ কথাটুকু মাটিতে পড়ার আগেই অনিন্দ খ্যাপা বাঘের ন্যায় মালতীর উপর ঝাঁপিয়ে পড়ল। এক হাতে তার দুগাল চেপে ধরে কঠোর স্বরে শাসানো, এই কথা নেক্সট টাইম ভুলেও উচ্চারণ করতে যেন না শুনি, শুনলে লাথি মেরে বের করে দেবো এই বাসা থেকে। খুব বিয়ের শব্দ না? কি করছিস আগে? এক এক সময় এক একজনকে দেহ দিয়ে বেড়াতি, সেখান থেকে তুলে এনে 3 বেলা খাবার খাওয়াচ্ছি, মাথার উপর ছাদ দিয়েছি, এসব কিছু কি কম নয়? জীবনের ভয় থাকলে বিয়ের নাম ভুলে যা। তোর তো লক্ষ্মীটাকে যে বিছানার সঙ্গী করেছি তাতেই খুশি থাক, বেশি লোভ করিস না, মনে রাখিস প্রতি লোভে মৃত্যু কিন্তু। শেষ বাক্যটুকু বলার সময় অনিন্দ্যর চোখ চকচক করে উঠল।
কথার মাঝে রহস্য রেখেই উঠে পড়ল সে। বিছানার চাদর টেনে পুনরায় গায়ে জড়িয়ে ধীর পায়ে বেরিয়ে এলো রুম থেকে। রেখে এলো মালতীর কান্নারত মুখখানি।